আসসালামু আলাইকুম। আজকে মডিফায়ারের সর্বশেষ ক্লাস। আজকে আমরা মডিফায়ারের পোস্ট মডিফায়ারের যে পার্টিসিপলের যে ব্যবহার আছে সেই ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব। পার্টিসিপল আমরা এর আগে দেখেছি যে পার্টিসিপল প্রি মডিফায়ার হিসাবেও ব্যবহৃত হয়েছে। তো একইভাবে এটা পোস্ট মডিফায়ার হিসাবেও ব্যবহার হয়। তো ব্যাপারটা হচ্ছে একই রকমই, কিন্তু এটা হচ্ছে পজিশন ভেদে এটার নাম ভিন্ন। এটা হচ্ছে আহ, পরে বসে আর কি, ঠিক আছে। যাকে মডিফাই করবে তার পরে বৈশা তাকে মডিফাই করবে। মডিফাই আগে বসে করতে পারে, পরে বসে করতে পারে। ওকে, আমরা প্রথমে দেখবো প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। পার্টিসিপল আমরা জানি যে মূলত ভার্ব এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করে এবং তাকেই মূলত পার্টিসিপল বলা হয়। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রেজেন্ট পার্টিসিপল আমরা কখন বুঝবো। আমরা অনেক সময় দেখি যে ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা কখন আমরা জিরান বলি, বা সেটা নাউন ইকুইভ্যালেন্ট হয়, মানে নাউনের মতো কাজ করে আর কি। যাই হোক, তো সেক্ষেত্রে আমাদের একটু ব্যাপারটা বুঝতে হবে যে আসলে সেই ভার্বের সাথে আইএনজি বসে আহ আহ কিরকম কাজ করতেছে, অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে না নাউনের মতো কাজ করতেছে, সেটাকে বুঝতে হবে। ওকে, একটু খেয়াল করি যে প্রথম আমাদের যে এক্সাম্পল আছে সেখানে দেয়া আছে যে আই স এ গার্ল সিঙ্গিং। ওকে, এখন আমি একটি মেয়েকে দেখেছিলাম গান গাইতে। আমরা কি জানি যে যে ওয়ার্ড কোনো নাউনের অবস্থা বোঝায় বা দোষ গুণ পরিমাণ বোঝায় তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তো সে ওয়ার্ড যে কোনো ওয়ার্ড হতে পারে। সেটা যদি নাউনও হয়, নাউন হয়েও যদি কোনো নাউন সম্পর্কে তথ্য দেয় তাহলে সেই নাউনটা কিন্তু আসলে অ্যাডজেক্টিভ হয়ে যায়। তেমনি এখানে সিঙ্গিং আমরা জানি অ্যাপারেন্টলি, যদি আমরা বলি যে সিঙ্গিং একটি ভার্ব এবং এটার অরিজিন হচ্ছে সিং, সেখানে আইএনজি বসাইছি, সিং। অ্যাপারেন্টলি যদি দেখি এটা ভার্বেরই কাজ করতেছে, কিন্তু আসলে অবস্থান ভেদে এই সিঙ্গিং এই গার্ল সম্পর্কে তথ্য দিচ্ছে, এই গার্ল সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা দিচ্ছে। ঠিক আছে, যে আমি একটি মেয়েকে দেখেছি, এখন সেই মেয়েটিকে দেখেছি আহ এইটা বলে আমি সীমাবদ্ধ থাকিনি। সেই মেয়ের অবস্থানটাও আমি বলতেছি যে সেই মেয়েটা কোন অবস্থায় ছিল। তো সে গান গাইতেছিল, এটা তার একটা অবস্থা বোঝাচ্ছে। এবং এইটা বোঝানোর পরে আমরা সেই মেয়ে সম্পর্কে আরো স্পষ্ট ধারণা পাই যে ঠিক আছে, একটি মেয়েকে দেখেছি, কিন্তু সেই মেয়েটার অবস্থা কেমন ছিল বা মেয়েটা কেমন, মানে আরো আমরা স্পষ্ট ধারণা পাইতে যদি কোনো এক্সট্রা কোনো তথ্য অ্যাড করি সেক্ষেত্রে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি, মডিফায়ার বলি, যা বলি। তো সেটাই এখানে হয়েছে যে আই স এ গার্ল সিঙ্গিং। ওকে, এরপরে যদি আমি দ্বিতীয় নম্বর এক্সাম্পল দেখি যে আই স স্ট্রিট চাইল্ড, ঠিক আছে, লাইং অন দ্য ফ্লোর। তো এখানে আই স আ স্ট্রিট চাইল্ড লাইং। ওকে, এখানে লাইংটা যে ব্যাপারটা বলা আছে, লাইং, এই লাইং দ্বারা কি বোঝাচ্ছে? তো লাইং তো মূলত কি জানি যে লাইয়ের সাথে আইএনজি, যাই হোক। তো ব্যাপারটা হচ্ছে যে এখানেও ওই স্ট্রিট চাইল্ড সম্পর্কে তথ্য দিচ্ছে লাইং। তো আমি একটি পথ শিশু দেখেছিলাম। তো দেখেছিলাম একটা পথ শিশু, তার সাথে তার অবস্থাটা আমি নির্দেশ করছি লাইং দ্বারা। সে কি ছিল, কোন অবস্থা ছিল? লাইং অন দ্য ফ্লোর, মানে সে ফ্লোরে শুয়েছিল। তার অবস্থাটা কিন্তু আমি নির্দেশ করেছি। শুধু যে একজন পথ শিশু বলেছে এটাই না, আমরা তার সাথে তার অবস্থাটাও বলেছি। সেক্ষেত্রে এই জায়গায় লাইংটা হচ্ছে মডিফায়ার এবং সেটা কি প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, তারপরে আছে যে আই ফাউন্ড হিম রিডিং ইন দ্য ক্লাসরুম। ওকে, আমি তাকে পেয়েছিলাম। ঠিক আছে, আমি তাকে ক্লাসরুমে পেয়েছিলাম, কোন অবস্থায় পেয়েছিলাম? তাকে পড়তে দেখেছিলাম। ঠিক আছে,
সে পড়ছে সেই অবস্থা তাকে আমি দেখেছিলাম, তার মানে কি সে একটা অবস্থায় ছিল। হ্যাঁ, সে একটা অবস্থায় ছিল, সে একটা সিচুয়েশনে ছিল। তো সেই সিচুয়েশনটা যখন উল্লেখ করব, তখন সেটা কিন্তু ওই নাউন সম্পর্কে কি তথ্য দিচ্ছে, তাকে মডিফাই করছে। এখানেও এই রিডিংটা কিন্তু এখানে কি প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে আই ফাউন্ড দ্য ট্রেন লিভিং দ্য স্টেশন। ওকে, আমি ট্রেনটিকে পেয়েছিলাম লিভিং দ্য স্টেশন, স্টেশন ত্যাগ করতে। তাহলে আপনি কোন একটা স্টেশনে গিয়েছেন, তখন গিয়ে দেখেন যে যে ট্রেনের জন্য গিয়েছেন সেই ট্রেন দেখেন লিভ করতেছে। মানে কি অবস্থাটা কিন্তু আপনি মিন করতেছেন যে ট্রেন তো আপনি পেয়েছেন, কিন্তু সেই ট্রেনটার অবস্থাটা কি ছিল? ট্রেনটা লিভ করতেছিল, স্টেশন লিভ করতেছিল। তো সেই জন্য এখানে এই লিভিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এবং এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। এরপরে আই ফাউন্ড দ্য বয় কাটিং উড। এখানে কাটিংটা কিন্তু একই রকম এই বয় সম্পর্কে তথ্য দিচ্ছে। কারণ কি, আই ফাউন্ড দ্য বয়, আমি বয়টিকে পেয়েছিলাম বা দেখেছিলাম, যাই হোক, কিভাবে পেয়েছিলাম, কিভাবে দেখেছিলাম? কাটিং উড, কাঠ কাটতে দেখেছিলাম। আমি যখন বইটিকে দেখেছিলাম তখন বইটি কি করতেছিল? কাঠ কাটতেছিল। এইটাও কিন্তু কাটিং দ্বারা কিন্তু এখানে বয়ের অবস্থাটা নির্দেশ করতেছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে নাউনের অবস্থা নির্দেশ করবে। সেটা নাউনের পরে বসে করতে পারে, নাউনের আগে বসে করতে পারে। যখন নাউনের পরে বসবে তখন তাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। যখন আগে বসবে তখন বলবো প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর দেখুন পাস্ট পার্টিসিপল। ওকে, পাস্ট পার্টিসিপল একই রকম কাজ করবে কিভাবে? যেমন দ্য চিকেন ওয়াজ রোস্টেড। আমরা কি বলেছি যে পার্টিসিপল সাধারণত অ্যাডজেক্টিভের মতো কাজ করে, বিশেষ করে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল একটু আলাদা। যাই হোক, এখন এখানে দ্য চিকেন ওয়াজ রোস্টেড, আমরা কি জানি যে রোস্ট যে ভার্ব, সেই ভার্বের এখানে কিন্তু পাস্ট ফর্ম, আর এটা হচ্ছে একটি পেসিভ সেন্টেন্স। তো আমরা জানি পেসিভ সেন্টেন্সে মূল ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। তো সেক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে রোস্টেড হচ্ছে এখানে পাস্ট পার্টিসিপল। এখন এই রোস্টেড কিভাবে এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে বা মডিফায়ারের মতো কাজ করবে? দেখেন, এখানে এই যে রোস্টেড, এটা কিন্তু ওই চিকেন সম্পর্কে আসলে তথ্য দিচ্ছে মূলত, যে চিকেনটা আসলে কেমন ছিল, রোস্টেড ছিল। সেক্ষেত্রে এই রোস্টেড কিন্তু এখানে পোস্ট মডিফায়ার, যা অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে। এরপরে দ্য মেশিনস মেড ইন চীনা আর ওয়ার্কিং ভেরি ওয়েল। ওকে, দ্য মেশিনস মেড ইন চায়না আর ওয়ার্কিং ভেরি ওয়েল। এখন এই যে মেড, দ্য মেশিনস মেড ইন চায়না, এই যে মেড ইন চায়না, এইটা কিন্তু ওই মেশিন সম্পর্কে তথ্য দিচ্ছে, আরো স্পষ্ট করে তুলতেছে যে কোন মেশিন, কোন মেশিনগুলো, কোন যন্ত্রগুলো, যে যন্ত্রগুলো মেড ইন চায়না, যেগুলো চায়না থেকে তৈরি। তো এই মেড ইন চায়না এটা কিন্তু পাস্ট পার্টিসিপল, এটা কিন্তু কি পাস্ট পার্টিসিপল ফর্ম মেড। সেক্ষেত্রে মেড এখানে কিভাবে অ্যাডজেক্টিভের মতো কাজ করলো? হ্যাঁ, এখানে এই মেড মানে কি মেশিন যেটা কি মেড, তৈরিকৃত ইন চায়না। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেড ইন চায়না এই ফ্রেজটি কিন্তু এই মেশিন সম্পর্কে তথ্য দিচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে এই মেড হচ্ছে এখানে পোস্ট মডিফায়ার অ্যাজ পাস্ট পার্টিসিপল। পরবর্তীতে যদি আমরা দেখি, দ্য ফাইল সাইন্ড বাই প্রিন্সিপাল ওয়াজ লস্ট। এখন ফাইল আপনি বলেছেন, তাহলে কোন ফাইল? যেটা কি সাইন্ড, স্বাক্ষরকৃত। এই সাইন কিন্তু এখানে এই ফাইল সম্পর্কে তথ্য দিয়েছে।
ফাইল তো ফাইল, যে কোনো ফাইল, কিন্তু কোন ফাইল যেটা সাইন, স্বাক্ষরকৃত, এবং কার দ্বারা? দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপালের দ্বারা। কিন্তু এই জায়গায় মূলত সাইন্ড প্রথম, আমরা এখানে যদি আমরা অর্থটা তুলে ধরতে চাই তাহলে আমাদের সাইন্ডের সাথে বাই প্রিন্সিপাল আমাদের প্রয়োজন। কিন্তু মূলত এই জায়গায় প্রধান ভূমিকা রাখছে অর্থ দেওয়ার জন্য সাইন্ড। সাইন্ড মানে কি? সেটা কি? স্বাক্ষরকৃত। শুধু প্রিন্সিপাল যদি বলেন দ্য ফাইল বাই প্রিন্সিপাল, সেটা কিন্তু এখানে তথ্য বা এখানে অর্থ কিন্তু স্পষ্ট করবে না। কিন্তু যখন আপনি এখানে লিখবেন সাইন্ড, মানে কি? স্বাক্ষরকৃত। তার মানে এখানে স্বাক্ষরকৃত বলার পরে দ্য ফাইল কিন্তু আরো স্পষ্ট ভাবে আমরা তুলে ধরতে পারবো যে কোন ফাইল যেটা সাইন, স্বাক্ষরকৃত বাই প্রিন্সিপাল ওয়াজ লস্ট। তো কোনো নির্দিষ্ট করার জন্য, ঠিক আছে, আরো স্পষ্ট করার জন্য আপনি যে কথাটা বলতেছেন সেটা লিসেনার যাতে খুব ভালোভাবে বুঝে, তাকে আরো স্পষ্ট করার জন্য, যতটা সম্ভব পরিষ্কার করে বলার জন্য, আইডেন্টিফাই করার জন্য আমরা বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করি, সেটাই মূলত মডিফায়ার, মডিফায়ারের মতো কাজ করে। তো সেক্ষেত্রে এইটাই দ্য ফাইল, আপনি যখন কোন একটা অফিসে বলবেন যে একটা ফাইল হারানো গেছে, তাহলে কোন ফাইল সেটা সাইন করা ছিল কি প্রিন্সিপালের দ্বারা। ওকে। এরপর আবার যদি বলি দ্য বিউটিফুল বিল্ডিং কনস্ট্রাক্টেড ইন 1945, দ্য দ্য বিউটিফুল বিল্ডিং কনস্ট্রাক্টেড, এখানে কিন্তু কনস্ট্রাক্টেড কিন্তু পাস্ট পার্টিসিপল, এবং এটা কিন্তু পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। এই কনস্ট্রাক্টেড ইন 1945 এটা কিন্তু এই দ্য বিল্ডিং সম্পর্কে তথ্য দিয়েছে। যে বিল্ডিং, ঠিক আছে, বিল্ডিং, তাহলে এর সাথে আপনি যখন জুড়ে দেবেন কনস্ট্রাক্টেড ইন 1945, তার মানে কি 1945 সালে এই বিউটিফুল বিল্ডিংটি তৈরি করা হয়েছিল। এরপর যদি আবার বলি দ্য ড্রেস, ওকে, বট ফ্রম আরং, এখন আপনি কোন একটা ড্রেসটি বলতেছেন, ঠিক আছে, দ্য ড্রেস, এখন সেই ড্রেস সম্পর্কে আপনি একটু আরো একটু তথ্য দিবেন, ঠিক আছে, যে ড্রেসটা কোন জায়গা থেকে ক্রয় করা হয়েছে। এই যে বট ফ্রম আরং। তো আমরা কিন্তু এরকম পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করেও কিন্তু কোনো নাউন সম্পর্কে আমরা তথ্য দিতে পারি। এটাই মূলত পাস্ট পার্টিসিপলের মূল কথা। ওকে। এরপরে আমরা দেখব যে পারফেক্ট পার্টিসিপলের যে ব্যাপারটা, মূলত পারফেক্ট পার্টিসিপল আসলে অ্যাডভার্বের মতো কাজ করে, ঠিক আছে। আহ, যেমন হ্যাভিং বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অন্যান্য শব্দ দিয়ে গঠিত হয়, এবং এটি কোনো ক্লজের পরে বসে উক্ত ক্লজটিকে মডিফাই করে, অর্থাৎ এটি অ্যাডভার্বের কাজ করে। একটু জটিল, আচ্ছা যাই হোক। এখন এই এই যে এখানে একটা এক্সাম্পল আছে, সেটা আমরা দেখে বুঝতে পারবো। হি গট জিপিএ 5 হ্যাভিং ওয়ার্ক হার্ড। ওকে। এখন এই জায়গায় এই যে হ্যাভিং ওয়ার্ক হার্ড এটা কিন্তু পরে বসছে, ঠিক আছে, হ্যাভিং ওয়ার্ক হার্ড। এখন এখানে হ্যাভিং, আমরা জানি কি যে পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট কথার মানেই হচ্ছে আপনার সেখানে একটা হ্যাভ, হ্যাজ, হ্যাড বা এরকম কিছু একটা থাকবে, থাকবে, এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে মূলত আহ খুবই স্পেসিফিক এবং খুবই পরিচিত একটি রুল, যে পারফেক্ট কথা বললেই আমরা কি করি, এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, এবং পরবর্তীতে ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তো এই যে হি গট জিপিএ 5, সে জিপিএ 5 পেয়েছে। কিভাবে পেয়েছে? হ্যাভিং ওয়ার্ক হার্ড, মানে কঠোর পরিশ্রম করে। তাহলে এখানে কিন্তু এই যে গট ভার্বটা আছে, এই যে গট, সে পেয়েছে, সে পেয়েছিল, সেই ভার্ব সম্পর্কে কিন্তু তথ্য দিয়েছে কোনটা? হ্যাভিং ওয়ার্ক হার্ড, ঠিক আছে। এটা কিন্তু অ্যাডভার্বের মতো কাজ করছে, যে সে কঠোর পরিশ্রম করে, ঠিক আছে, কঠোর পরিশ্রম করে। সেই জন্য এখানে মূলত আমরা হ্যাভিং ওয়ার্ক হার্ডকে আমরা অ্যাডভার্ব বলতে পারি। ওকে। আশা করি পার্টিসিপলের ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। সহজ বিষয়। আচ্ছা, এরপর আমরা দেখবো যে রিলেটিভ ক্লজ কিভাবে পোস্ট মডিফায়ার হিসাবে কাজ করে। আচ্ছা, আমরা কি বলেছি যে মূলত
মডিফায়ার মূলত কি জন্য ব্যবহৃত হয়? একটু বেশি কথা বলার জন্য, বেশি তথ্য দেওয়ার জন্য। প্রয়োজন নেই, তারপরও আপনাকে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য মূলত এই মডিফায়ার ইউজ করা হয়, যা আমরা দৈনন্দিন কথাবার্তায় ইউজ করি, সেটারই আসলে ইংলিশ ভার্সন। তো এই রিলেটিভ ক্লজ কিভাবে মডিফায়ার হিসেবে কাজ করে এবং কিভাবে কোন একটা নাউন সম্পর্কে তথ্য দেয়, আমরা সেটা দেখব। প্রথমে, অর্ণব ইজ মাই ফ্রেন্ড। অর্ণব হচ্ছে আমার বন্ধু, হু ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, যে খুবই কঠোর পরিশ্রমী। আচ্ছা, এখন এখানে এই যে হু ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, এই যে অংশটুকু কিন্তু এখানে মডিফায়ার হিসাবে ব্যবহৃত, এবং এটাকে বলা হয়েছে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে? অথবা যাই হোক, এখানে রিলেটিভ ক্লজ, আমরা এই যে রিলেটিভ ক্লজ মার্কার দিয়ে আমরা ক্লজটা শুরু করেছি। তো ক্লজের ভিতরেও পার্থক্য থাকে, যেমন কোনোটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, কোনোটা সাবঅর্ডিনেট ক্লজ। সেটা হচ্ছে কাজের উপর ভিত্তি করে। যার কাজটা হচ্ছে মেজর থাকবে, সেটাকে আমরা বলি প্রিন্সিপাল। এবং ওই ক্লজের উপরে নির্ভর করে অন্য একটা ক্লজ যখন যখন আমরা ব্যবহার করি, তখন সেটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ। এখন এই জায়গায় হু ইজ হার্ড ওয়ার্কিং, তাহলে আমি তো বলছি অর্ণব ইজ মাই ফ্রেন্ড, ঠিক আছে, কিন্তু এই হু ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, এই ক্লোজটি কিন্তু আমার ফ্রেন্ড সম্পর্কে কিন্তু তথ্য দিয়েছে। ঠিক আছে? এক্সট্রা তথ্য দিয়েছে যে আমার ফ্রেন্ড, ঠিক আছে, কিন্তু সে কেমন, হার্ড ওয়ার্কিং। তো আমরা একটি ক্লজ দ্বারাও কিন্তু কোন একটা নাউন সম্পর্কে তথ্য দিতে পারি। তেমনি, দ্য বয় হু লস্ট হিজ বুক ইজ ভেরি ব্রিলিয়ান্ট। তাহলে প্রথমে আমি একটি বয় সম্পর্কে বলেছি। আচ্ছা, এখন কোন বয়, সেই বয়টাকে আমি আরো স্পেসিফিক করার জন্য, সেই বয় সম্পর্কে আরো ক্লিয়ার করার জন্য আমি একটু অ্যাট্রিবিউট যোগ করে দিয়েছি ক্লজ দ্বারা, সাবঅর্ডিনেট ক্লজ দ্বারা, এবং ক্লজ মার্কার যেমন রিলেটিভ ক্লজ হু। ঠিক আছে? বয়ের জন্য হু বসেছে। তাহলে হু লস্ট হিজ বুক, তাহলে কোন ছেলে, যে ছেলেটা তার বই হারিয়েছে। ঠিক আছে? ওই ছেলে আমরা কিন্তু এখানে নির্দিষ্ট করে দিয়েছি। তাহলে দ্য বয় হু লস্ট হিজ বুক ইজ ভেরি ব্রিলিয়ান্ট। তো এখানেও কিন্তু হু লস্ট হিজ বুক, এটা কিন্তু দ্য বয় সম্পর্কে তথ্য দিয়ে স্পষ্ট করে তুলেছে। এরপর দ্য লেডি হু কল্ড ইউ, তাহলে কোন লেডি, প্রথমে আপনি একজন মহিলার কথা বলবেন, তাহলে কোন মহিলা, যে কল্ড ইউ। ঠিক আছে? যে তোমাকে কল করেছিল সেই মহিলা, তাহলে এখানেও কিন্তু হু কল্ড ইউ, এই ক্লোজটা কিন্তু দ্য লেডি সম্পর্কে তথ্য দিয়েছে। ঠিক আছে? স্পেসিফিক করে তুলছে। দ্য লেডি হু কল্ড ইউ ইজ মাই সিস্টার, যে মহিলা তোমাকে কল দিয়েছিল সে আমার বোন। ওকে। আই বট আ পেন উইচ ইজ ব্ল্যাক, তাহলে এই যে উইচ ইজ ব্ল্যাক, এটাও কিন্তু ওই পেন সম্পর্কে তথ্য দিয়েছে। তাহলে আমি একটি কলম কিনেছি, কলমটি কেমন। ঠিক আছে? এক্সট্রা তথ্য আমি দিলাম আরো স্পষ্ট করার জন্য। ঠিক আছে? তাহলে কোন কি, এখানে কি ব্যবহার করলাম, হুইচ ইজ ব্ল্যাক, কি, যেটা হচ্ছে কালো। তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা সিঙ্গেল কোনো ওয়ার্ড দিয়েও কি আমরা বোঝাতে পারি, কিন্তু সেটা অনেক সময় ক্লজ দিয়েও বোঝাতে হয়। এরপরে শি হ্যাজ বট এ ফ্ল্যাট হুইচ ইজ ভেরি বিউটিফুল, তাহলে হুইচ ইজ ভেরি বিউটিফুল কি সম্পর্কে বলতেছে? ফ্ল্যাট সম্পর্কে বলতেছে। তো সেক্ষেত্রে এই যে হুইচ ইজ বিউটিফুল, এটা কিন্তু হচ্ছে মডিফায়ার, সেটা হচ্ছে এখানে রিলেটিভ ক্লজ। ওকে। এরপর যদি বলি যে নাউন ফ্রেজ অথবা অ্যাপোজিটিভের ব্যবহারটা, দেখেন এই অ্যাপোজিটিভ কথার মানে হচ্ছে কোন একজন ব্যক্তির অন্য একটি পরিচয়। কোন একটি ব্যক্তির, অবশ্যই কোনো ব্যক্তির দ্বিতীয় কোনো পরিচয় থাকে। আপনি কোন একজন ব্যক্তির নাম বললেন, কিন্তু নাম ছাড়াও তো তার কোনো একটা অন্য একটা পরিচয় থাকে। তার প্রফেশন অনুযায়ী সে কি করে। হ্যাঁ, সে মূলত আহ মূলত তার জীবন পরিচালনা করার জন্য সে কোন পেশায় নিয়োজিত।
এই বিষয়টাও কিন্তু আপনি উল্লেখ করতে পারেন। এক কথা হচ্ছে একজন মানুষের নাম অথবা একজন মানুষ, তার তো একটা অন্য আরেকটা পরিচয় থাকে, সাধারণত থাকে, ঠিক আছে? সেই পরিচয় দেওয়ার নামই হচ্ছে অ্যাপোজিটিভ অথবা নাউন ফ্রেজ। যদি আমি এখানে এক্সাম্পল নিয়ে আলোচনা করি, যেমন প্রথমে যদি বলি শাহরুখ খান, তো সেক্ষেত্রে এরপরে তার সম্পর্কে, এটা তো একজন নাম, ঠিক আছে? তো তার সম্পর্কে আমি যখন একটু তথ্য দিব বা তার অন্য একটি পরিচয় সম্পর্কে আমরা বলবো, তো সেটা এই যে এ গ্রেট অ্যাক্টর, ঠিক আছে? এই গ্রেট অ্যাক্টর, তাহলে এইটা কিন্তু এই যে গ্রেট অ্যাক্টর কিন্তু এই যে শাহরুখ খানের অন্য একটি পরিচয়, ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া। এরপরে শেরে বাংলা একে ফজলুল হক, আচ্ছা, নাম ঠিক আছে, কিন্তু তার একটি আমরা পরিচয় বলবো, সে কি ছিল? তো সে কি ছিল? এ গ্রেট লিডার, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে কাজী নজরুল ইসলাম, এক- একজন ব্যক্তির নাম। তাহলে তার সম্পর্কে একটু তথ্য দেই, সেটা হচ্ছে আ রিবেল পোয়েট, বিদ্রোহী কবি। এরপর যদি বলি মিস্টার রফিক, খুবই সাধারণ একজন ব্যক্তির নাম, দ্য হেডমাস্টার অফ আওয়ার কলেজ, আমাদের কলেজের হেডমাস্টার। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাপোজিটিভ মানে হচ্ছে কোন একজন ব্যক্তি সম্পর্কে তথ্য দেওয়া, সেটা কোনো সাবজেক্ট অথবা ভার্ব লাগবে না, আপনি ডিটারমাইনার, যেমন আর্টিকেল, এরপরে হচ্ছে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই ফরম্যাটে আপনি কিন্তু এই অ্যাপোজিটিভটা আপনি ব্যবহার করতে পারেন। অ্যাপোজিটিভ বলেন, প্রেজেন্ট পার্টিসিপল বলেন, পার্টিসিপল বলেন, যাই বলেন, ডিটারমাইনার বলেন, কোয়ান্টিফায়ার বলেন, যাই বলেন, সেটা কিন্তু স্পষ্ট করার জন্য কোনো নাউন সম্পর্কে অথবা ভার্ব সম্পর্কে কোনো তথ্য দেওয়ার জন্য মূলত ব্যবহৃত হয়, এবং সেটা ব্যবহারের ফলে একটা সেন্টেন্সের যে অর্থ আরো স্পষ্ট করে তোলে। ওকে, আমরা যদি ইনফিনিটিভ নিয়ে আলোচনা করি, ইনফিনিটিভ এটাও কিভাবে মডিফায়ার হতে পারে সেটা আমরা এখানে দেখবো, কিভাবে তথ্য দিতে পারে কোন নাউন সম্পর্কে। ওকে, প্রথমে আছে যে আই হ্যাভ অ্যান এসে টু রাইট। অনেক সময় থাকে না যে আপনার বাড়ির কাজ দেয়া থাকে, তো সেক্ষেত্রে কেউ যদি জিজ্ঞেস করে যে আহ তুমি কি এখন ব্যস্ত, তো সেক্ষেত্রে আপনি আনসারে যদি বলেন যে ইয়েস আই হ্যাভ আ এসে টু রাইট, তাহলে কি আমার একটি এসে লেখা লাগবে। তো সেক্ষেত্রে সেই সেন্টেন্সটা এভাবেই আপনি বলতে পারেন যে আই হ্যাভ অ্যান এসে টু রাইট। তাহলে এই টু রাইট মূলত কার সম্পর্কে তথ্য দিচ্ছে? এসে সম্পর্কে, যে আপনার একটা মানে এসে লিখতে হবে, ঠিক আছে? এসে, ঠিক আছে, এসে টু রাইট লিখতে হবে, টু রাইটটা কিন্তু এসে সম্পর্কে তথ্য দেবে। তারপর হচ্ছে এখানে শি হ্যাজ ওয়ার্ক, আচ্ছা, তার কাজ আছে টু ডু, ঠিক আছে, তার কাজ করতে হবে, ব্যাপারটা এটা বোঝাইছে যে শি হ্যাজ ওয়ার্ক, যদি বলেন তার কাজ আছে, এইটা এক কথা। আর শি হ্যাজ ওয়ার্ক টু ডু, এটা হচ্ছে অন্য কথা। এরপর হচ্ছে যে আওয়ার গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম মেজার্স টু রিমুভ দ্য প্রবলেম। তাহলে আমাদের গভর্নমেন্ট হচ্ছে কিছু মেজার্স হাতে নিয়েছে, সেটা কেন? টু রিমুভ দ্য প্রবলেম, এই প্রবলেম দূর করার জন্য। তো সেক্ষেত্রে যে টু রিমুভ, এটা কিন্তু মেজার্স সম্পর্কে তথ্য দিয়েছে, যে মেজার্স ঠিক আছে, কিন্তু সেটা কেন? টু রিমুভ, দূর করতে, ঠিক আছে? তো ব্যাপারটা সেরকম যে আপনি ইনফিনিটিভ ব্যবহার করুন বা যাই ব্যবহার করুন, সেটা যদি কোনো নাউন সম্পর্কে তথ্য দেয় তাহলে সেটা মডিফায়ার। তেমনি হিজ ডিসিশন, আচ্ছা, তার ডিসিশন, তার সিদ্ধান্ত, সে সিদ্ধান্ত যদি বইলে আপনি থাইমা থাকেন, তাহলে কিন্তু আসলে স্পষ্ট হবে না কিসের ডিসিশন, কেন, হ্যাঁ, ডিসিশনটা কেন বা কিসের, কোন রিলেটেড, সেটা কিন্তু টু গো, যাওয়ার। ডিসিশন তো বিভিন্ন কিছুর হয়। ডিসিশন ধরেন আপনি খেলাধুলার ডিসিশন, অথবা আপনি কোন একটা পার্টিতে জয়েন করবেন সেই ডিসিশন, কোন জায়গায় যাবেন সেই ডিসিশন। কিসের ডিসিশন? সেটা হচ্ছে কিসের? টু গো, যাওয়ার, ঠিক আছে, কোন স্থানে যাওয়ার ডিসিশন।
তো সেই ক্ষেত্রে টু গো কিন্তু এই ডিসিশন সম্পর্কে স্পষ্ট ধারণা দিছে। ঠিক আছে, তাহলে হিজ ডিসিশন টু গো টু ঢাকা ওয়াজ ক্যান্সেলড, তার ঢাকা যাওয়ার সিদ্ধান্ত ক্যান্সেল হয়েছে। এরপর দিস ইজ দ্য বিউটিফুল বার্ড টু সেল। আচ্ছা, এই হচ্ছে খুব ভালো একটা, খুবই সুন্দর একটা পাখি। আচ্ছা, পাখিটা বলছেন এখন এ সম্পর্কে যদি আপনি আরেকটু তথ্য দেন, তো সেই পাখিটা কিসের জন্য আসলে আপনি যেখানে দেখতেছেন সেইখানে পাখিটা কিসের জন্য আছে? আছে হচ্ছে এই জন্য যে টু সেল, বিক্রি করার জন্য। কোন একজন ব্যক্তি নিয়ে আসছে এই পাখিটা বিক্রি করার জন্য। তো এখানে কিন্তু ওই বার্ড সম্পর্কে আমরা তথ্য দিয়েছি কি, টু সেল, বিক্রি করার জন্য। তো এখানে প্রতিটা জিনিসের একটা যেরকম পারপাস থাকে, উদ্দেশ্য থাকে, সেখানেও এরকম বার্ড যেমন আছে কিসের জন্য, টু সেল। তো টু সেল কিন্তু ওই বার্ড সম্পর্কে তথ্য দিয়েছে যে আপনার একটা বার্ড, ঠিক আছে, কিসের জন্য, টু সেল, বিক্রি করার জন্য, এরকম একটা ব্যাপার। যাই হোক, ব্যাপারটা হচ্ছে এরকম যে ইনফিনিটিভ ব্যবহার করবেন, কিন্তু সেটা হচ্ছে কোন একটা নাউনের পরে বসে সেই নাউন সম্পর্কে তথ্য দেবে, তখনই সেটাকে আমরা মডিফায়ার বলবো, এবং সেটা অবস্থান ভেদে আমরা পোস্ট মডিফায়ার অথবা প্রি মডিফায়ার যেটা বলি। ওকে, এরপর আমরা দেখবো যে প্রিপোজিশন কিভাবে মডিফায়ার মতো কাজ করে, কিভাবে প্রিপোজিশন একটি স্পষ্ট তথ্য দেয়। আচ্ছা, আমরা জানি যে প্রিপোজিশন মূলত সেন্টেন্সের অলংকার হিসেবে ব্যবহৃত হয়। হ্যাঁ, অবশ্যই, কিন্তু অনেক সময় যে নাউন সম্পর্কে তথ্য দেয়, সে কারণে আমরা তাকে মডিফায়ার হিসাবে বলি। খেয়াল করুন, সেরিগো রামোস উইথ দ্য ইয়েলো আর্ম ব্যান্ড ইজ দ্য ক্যাপ্টেন। আচ্ছা, এখন এই জায়গায় যে উইথ দ্য ইয়েলো আর্ম ব্যান্ড, আমরা এখানে নাম ব্যবহার না করে আমরা দূর থেকে কোন একজন ব্যক্তিকে যদি বলি দ্য ম্যান, ঠিক আছে, দ্য ম্যান, তাহলে কোন ম্যান? আপনি যদি দূর থেকে আহ যদি কোনো লোককে নির্দেশ করেন, সেখানে সেই লোকের আশেপাশে আরো অন্যান্য লোকজন আছে। তো এরকম অনেক লোকের মাঝে কোনো একজন লোককে আপনি যখন নির্দেশ করবেন, তখন তো অবশ্যই সেই লোকের কোন একটা অ্যাট্রিবিউট আপনি অন্য লোকের কাছে বলবেন। ঠিক আছে, সেই লোককে আইডেন্টিফাই করার জন্য হয়তো সে কোনো রঙের শার্ট পরে থাকতে পারে, সে হাতে কোনো একটা জিনিস নিয়ে থাকতে পারে, ঠিক আছে, অথবা তার মাথায় কিছু থাকতে পারে, ক্যাপ থাকতে পারে। এগুলো বলে কিন্তু আমরা কোন একটা লোককে দূর থেকে আমরা আইডেন্টিফাই করি বা অন্যকে বলি যে এই লোকটি। সেই রকম যেখানে দ্য ম্যান, ওকে, কোন ম্যান? উইথ দ্য ইয়েলো আর্ম ব্যান্ড। তাহলে এই যে উইথ দ্য ইয়েলো আর্ম ব্যান্ড কিন্তু এই দ্য ম্যান সম্পর্কে তথ্য দিয়েছে, যা শুরু হয়েছে, এই ফ্রেজটি শুরু হয়েছে কিন্তু প্রিপোজিশন দিয়ে উইথ। এই জন্য এটাকে বলা হয়েছে যে এটা মূলত আসলে প্রিপোজিশনাল ফ্রেজ বলা হয়, শুধু প্রিপোজিশন না, জাস্ট প্রিপোজিশনাল ফ্রেজ। সেখানে কি থাকবে? প্রিপোজিশন দিয়ে মূলত ফ্রেজটি আসলে সাধারণত শুরু হবে। তেমনি দ্য ওম্যান উইথ হার চাইল্ড, কোন ওম্যান? দূর থেকে কোন একজন ওম্যানকে বলতেছেন। তাহলে কোন ওম্যান? একজন ওম্যান আছে যে তার শিশুকে নিয়ে আছে, হয়তো কোলে নিয়ে আছে বা আহ সাথে বসা, এরকম একটা ব্যাপার, বা দাঁড়িয়ে আছে, হাত ধরে রাখছে শিশু, এরকম যেভাবেই হোক। তো দূর থেকে কোন একজন ওম্যানকে যখন আপনি নির্দেশ করবেন, তো সেক্ষেত্রে এভাবে বলতে পারেন উইথ হার চাইল্ড, যদি তার সাথে এরকম বাচ্চা থাকে। এই যে উইথ হার চাইল্ড, এটা কিন্তু ওই ওমান সম্পর্কে তথ্য দিয়েছে, স্পষ্ট করে তুলছে ওম্যানকে, ঠিক আছে, নির্দিষ্ট করে তুলছে। তেমনি দ্য বয় বিসাইড মি, কোন বয়? যে বয়টা আমার পাশে, ইজ ভেরি স্মার্ট। এই বিসাইড মি কিন্তু দা বয় সম্পর্কে তথ্য দিয়েছে, মডিফাই করছে। দা বুক, কোন বইটি? অন দ্য টেবিল, যে বইটি কি টেবিলের উপরে আছে, ইজ মাইন, আমার। তাহলে অনেক বই তো সামনে থাকতে পারে, তাহলে কোন বইটি? যে বইটি টেবিলের উপরে রাখা, তাহলে অন দা টেবিল, এখানে কিন্তু এটা কি প্রিপোজিশনাল ফ্রেজ। দ্য পার্সন, কোন পার্সন? বিফোর মি, আমার সামনে যে পার্সন, ইজ ফরেনার, সে হচ্ছে কি
ফরেনার। তো ব্যাপারটা হচ্ছে এরকমই। মূলত মডিফায়ার আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলি, এরপরে আমরা যদি বলি যে ইনফিনিটিভ বলি, পার্টিসিপল বলি, অ্যাডজেক্টিভ বলি, কোয়ান্টিফায়ার, ডিটারমিনার্স, যাই বলি, প্রতিটাই কিন্তু নাউন অথবা ভার্ব সম্পর্কে বা প্রোনাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। ঠিক আছে? তো মূলত মডিফায়ারের কাজই হচ্ছে আপনাকে এক্সট্রা কিছু তথ্য দেওয়া, অতিরিক্ত কিছু বাড়িয়ে বলা, এটাই মূলত মডিফায়ারের কাজ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। মডিফায়ার মডিফায়ার যে ব্যাপারগুলো সেটা আসলে মূলত এগুলোই যদি দেখা হয়, এগুলোই যদি মোটামুটি ফলো করা হয়, তাহলে পরীক্ষায় ভালোভাবে আনসার করা যাবে। আর মূলত এগুলোই মূলত মডিফায়ার আলোচ্য বিষয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং মি।